ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের নবম দশম এসএলএসটির জন্য একটা ডেমো টপিক নিয়ে আলোচনা করছি। তোমরা চাইলে এই টপিকটার উপর 4 থেকে 5 মিনিটের মধ্যে ডেমো প্রেজেন্টেশন দিতে পারো। আমি এখানে ডিটেলসে অ্যানালাইসিস করছি, তোমরা তোমাদের নিজেদের মতো এই টপিকটাকে সাজিয়ে ডেমো প্রেজেন্টেশন দিতে পারো। দেখো প্রশ্নটা আছে, দেখো জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ধারণযোগ্য উন্নয়নের সম্পর্ক, অর্থাৎ পপুলেশন গ্রোথ অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, এই দুটোর মধ্যে রিলেশনশিপ। তোমরা যারা ইন্টারভিউতে যাবে দেখবে অনেককেই প্রশ্নটা জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, অর্থাৎ স্থিতিশীল উন্নয়ন কাকে বলে বা ধারণযোগ্য উন্নয়ন কাকে বলে। এই প্রশ্নটা দেখবে অনেককেই ধরবে। অবশ্যই তোমরা এই জিনিসটাকে ভালো করে দেখে যাবে, ঠিক আছে? তো প্রথমে আমাদের কি জানতে হবে? প্রথমে আমাদের জানতে হবে স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন কাকে বলা হয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সিম্পল ভাবে আমরা বলতে পারি যে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর যে পরিকল্পনা বা যে নীতি, সেটাকে আমরা কি বলবো না স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলবো। তো পৃথিবীতে প্রাকৃতিক সম্পদের পরিমাণ কিন্তু ফিক্সড, যেমন জল, মাটি, ঠিক আছে, তারপর খনিজ সম্পদ, অরণ্য, এই সমস্ত সম্পদগুলো কিন্তু যদি বেশি ব্যবহার করি তাহলে কিন্তু পরিবেশ থেকে সেগুলো বিলুপ্ত হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মে সেই সমস্ত সম্পদগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু আর অবশিষ্ট থাকবে না। তাই এমন একটা নীতি নেওয়া দরকার যে নীতিতে বর্তমান চাহিদাটাই পূরণ করবে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কথাটাকেও মাথায় রেখে তাদের জন্য সঞ্চয় করে রেখে যেতে হবে। সেই যে নীতি বা সেই যে পরিকল্পনা, সেটাকে আমরা কি বলবো না স্থিতিশীল উন্নয়ন বলবো। তো এই কনসেপ্টটা কেন আসলো, কিভাবে আসলো, সেটা একটু বলে দিই। তো দেখবে পৃথিবীতে একমাত্র মানুষই জীব বা প্রাণী যার ফলে পরিবেশ বা প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয়। অন্য কোনো জীবজন্তু দ্বারা কিন্তু পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় না, শুধুমাত্র মানুষের জন্যই পরিবেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কেন হয়, কিভাবে হয়? মানুষ বৃদ্ধি পাচ্ছে, জমি চাষবাস করতে হচ্ছে, রাসায়নিক সার প্রয়োগ করতে হচ্ছে, কীটনাশক দিতে হচ্ছে, তারপর তোমার হচ্ছে শিল্প স্থাপন করতে হচ্ছে, রাস্তাঘাট নির্মাণ করতে হচ্ছে, কলকারখানা স্থাপন করতে হচ্ছে, তারপর তোমার হচ্ছে পাহাড় কাটতে হচ্ছে, পাহাড় কেটে রাস্তা তৈরি করতে হচ্ছে। এই যে মানুষের কার্যকলাপ, এইগুলো কার্যকলাপ এর জন্যই পরিবেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অন্য কোনো কিন্তু জীবজন্তু পরিবেশকে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত করে না। তো এখন প্রশ্ন হচ্ছে, মানুষ কি পৃথিবী থেকে তাহলে শেষ করে দেওয়া উচিত? নিশ্চয়ই না। মানুষ তো পৃথিবীতে জন্মাচ্ছে, মানুষ আছে, মানুষ থাকবেও, মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব, কিন্তু মানুষের কার্যকলাপের জন্যই প্রকৃতি আবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এমন একটা ব্যাপার বা এমন একটা নীতি বের করা দরকার যেন মানুষের উন্নয়নটা স্থিতিশীল হয়, মানুষের উন্নয়নটা যেন পরিবেশের সাপেক্ষ হয়। তার জন্য কিন্তু এই নীতিটা এসে স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। ওকে, ব্রুকনন কমিশন প্রথম 1987 সালে কিন্তু এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা কিন্তু দিয়েছেন। ওকে, এবং 2015 সালে ইউএন এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য 17টা গোল বা 17টা কিন্তু উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছিলেন। সেই উদ্দেশ্যগুলো কি কি ছিল? যেমন দারিদ্র্যকে দূরীকরণ করতে হবে, শিক্ষার প্রসার ঘটাতে হবে, ঠিক আছে, সার্বিক উন্নয়ন করতে হবে। তো এরকম মোট 17টা কিন্তু গোল ছিল। সেই 17টা গোলটাও তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। ওকে, তো চলো আমরা এটা নিয়ে অ্যানালাইসিস করি। বলছে দেখো, ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রে কোনো আপোষ না করে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর উদ্দেশ্যে গৃহীত যে পরিকল্পনা, সেটাকে আমরা বলবো স্থিতিশীল উন্নয়ন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে মনে রাখবে, জনসংখ্যা বৃদ্ধির প্রথম অবস্থায় মানুষ ও শ্রম প্রযুক্তির সাহায্যে সম্পদকে ব্যবহার করতে থাকে। তো জনসংখ্যা যখন প্রথম অল্প অল্প করে বৃদ্ধি পেতে থাকে, তখন সম্পদটাকেও কিন্তু অল্প অল্প করে মানুষ ব্যবহার করতে শেখে বা ব্যবহার করতে থাকে। তার ফলে কি হয় বলতো, অর্থনীতির কিন্তু উন্নয়নটা শুরু হয়, ঠিক আছে? জনসংখ্যাও বাড়ছে, সম্পদের উৎপাদন বা সম্পদের ব্যবহারটাও বাড়ছে। তার ফলে কি হচ্ছে, উন্নয়ন বা ডেভেলপমেন্টটাও কিন্তু ভালো মতো শুরু হয়। ফলে প্রতি জনপ্রতি সম্পদ উৎপাদনের হার বৃদ্ধি পেতে থাকে এবং কৃষি, খনিজ আর শক্তি সম্পদের ব্যবহার তথা কি হয় না উন্নয়ন ঘটে। কিন্তু সমস্যা কখন হয়? যখন জনসংখ্যা বৃদ্ধির হার সম্পদ উৎপাদন বৃদ্ধির হারকে ছাড়িয়ে যায়। সম্পদ উৎপাদনের বৃদ্ধির হারটা জনসংখ্যার বৃদ্ধির হারটা কি হলো না ছাড়িয়ে চলে গেল, মানে জনসংখ্যা বৃদ্ধিটা বেশি হলো, সম্পদ উৎপাদনটা কম হলো। তখনই কি হবে, শক্তি উদ্বৃত্ত হবে, শ্রমের অপচয় হবে, কারণ জমির ধারণ ক্ষমতা বা সম্পদ উৎপাদন বৃদ্ধির একটা নির্দিষ্ট সীমা আছে, ঠিক আছে? তাহলে একটা নির্দিষ্ট জমির উপরে নির্দিষ্ট পরিমাণ লোক সংখ্যা কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে লোক সংখ্যাটা যদি বেশি হয়, তাহলে জমির ধারণ ক্ষমতার বাইরে হয়ে গেল জনসংখ্যা বা লোক সংখ্যাটা। ওকে, আচ্ছা, আর এখানে তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে ধারণযোগ্য উন্নয়নের ধারণা। আর এই কনসেপ্ট থেকেই, অর্থাৎ যখন জনসংখ্যাটা বেশি বেড়ে গেল সম্পদের তুলনায়, ঠিক আছে, তখন তো এর মধ্যে ব্যালেন্স আনতে হবে। ওই ব্যালেন্সটা আনার জন্যই তখনই কিন্তু এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যে কনসেপ্টটা এই কিন্তু এসেছে। ওকে,
জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ধারণযোগ্য উন্নয়নের কি সম্পর্ক আছে? দেখো আমি 3 থেকে 4টা সম্পর্ক এখানে অ্যানালাইসিস করেছি। প্রথমেই দিয়েছে দেখো সম্পদের অতি ব্যবহার আর পরিবেশের কি হয়, অবনমন হয়। সম্পদ জনসংখ্যা যদি বেড়ে যায় তখন আমরা পরিবেশকে আমরা কি অতিরিক্ত বা সম্পদটাকে আমরা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করব, তখন কি হবে, আস্তে আস্তে পরিবেশটার অবনমন হবে। বলছে জনসংখ্যা যদি কাম্য জনসংখ্যার সীমা ছাড়িয়ে যায় তবে প্রাকৃতিক সম্পদের উপর অত্যাধিক চাপ পড়ে, ঠিক আছে, যেটা একটু আগেই বললাম। এর ফলে কি হয়, বনভূমি ধ্বংস হয়, ভূমিক্ষয় হয়, জল দূষণের মতো সমস্যা দেখা দেয়, যা ধারণযোগ্য উন্নয়নের লক্ষ্যের কিন্তু পরিপন্থী, ঠিক আছে। তাহলে জনসংখ্যা যখন বেড়ে যাবে তখন কিন্তু এই যে জমি, ঠিক আছে, জল, এগুলোর উপর বেশি মাত্রায় চাপ পড়বে। আর বেশি মাত্রায় চাপ পড়া মানে স্থিতিশীল উন্নয়নের যে প্রধান যে লক্ষ্য, সেই লক্ষ্যটা কিন্তু পূরণ হতে বাধা সৃষ্টি করে। ওকে, পরের পয়েন্ট দিচ্ছে দেখো মাথাপিছু সম্পদের কি হয় না, ঘাটতি হয়। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বাসস্থান এবং বিশুদ্ধ পানীয় জলের মাথাপিছু প্রাপ্যতা হ্রাস পায়। জনসংখ্যা যত বাড়বে খাদ্যের পরিমাণ কমতে পারে, বাসস্থানের জায়গার পরিমাণ কমবে, বিশুদ্ধ পানীয় জলের অভাবও দেখা দেবে। ওকে, মাথাপিছু এদের পরিমাণটা কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চিত সম্পদের ভান্ডার কি হবে না, দ্রুত নিঃশেষ হয়ে যাবে। তাহলে এখনই যদি বেশি সম্পদ ইউজ করে নেওয়া হয় প্রাকৃতিক সম্পদগুলো, তাহলে আগামী 20 বছর, 50 বছর, 100 বছর পরে যে সমস্ত শিশু পৃথিবীতে আসবে তাদের জন্য কিন্তু পৃথিবীতে কোনো প্রকার সম্পদ বা রিসোর্স থাকবে না। এটা কিন্তু একটা ঘাটতি দেখা দেবে। ওকে, পরের পয়েন্ট কি বলছে দেখো, পরিবেশের বহন ক্ষমতা, ক্যারিং ক্যাপাসিটি। প্রত্যেকটা পরিবেশের উপর কিন্তু একটা ক্যারিং ক্যাপাসিটি থাকে। বলছে দেখো কোনো নির্দিষ্ট অঞ্চলের পরিবেশ একটি নির্দিষ্ট সীমার মধ্যে বেশি জনসংখ্যাকে দীর্ঘকাল ধরে সুস্থভাবে টিকিয়ে রাখতে পারে না, ঠিক আছে। ছোট্ট একটা পরিবেশ, অসংখ্য জনসংখ্যা, সেই জনসংখ্যাটাকে কিন্তু দীর্ঘদিন সুস্থভাবে টিকিয়ে রাখতে বা বাঁচিয়ে রাখতে পারবে না। ওকে, জনসংখ্যা সেই সীমা অতিক্রম করলে বাস্তুতন্ত্রের কি হয় না, ভারসাম্যটা নষ্ট হয় এবং স্থিতিশীল উন্নয়নটা কি হবে না, ব্যাহত হবে। ওকে, এইখানে একটা ছবি দিচ্ছি দেখো, এই ছবিটা তোমরা সবাই কম বেশি পরিচিত। এটা কাম্য জনসংখ্যারই ছবি, কেননা কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা এবং জনসংখ্যা, তার সাথে সাথে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সবগুলোই কিন্তু একসাথে ইন্টারলিঙ্কিং আছে। তো এই রেখাটা দেখো জনসংখ্যা বৃদ্ধির রেখা, এদিকে জনসংখ্যা আস্তে আস্তে বাড়ছে, আর এদিকে দেখো সম্পদের উৎপাদন বা সম্পদের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। তো প্রথম অবস্থা কি হয়, ধরো এইখানে আমি ধরলাম, এইখানে যখন থাকে তখন জনসংখ্যাটা কম থাকে, জনসংখ্যাটা আস্তে আস্তে এদিকে যত যাচ্ছে বাড়ছে, আর সম্পদের ব্যবহারটাও কি হচ্ছে, আস্তে আস্তে তত বাড়ছে। তাহলে এদিকে দেখো জনসংখ্যাটা বাড়ছে আর সম্পদের বৃদ্ধি বা সম্পদের ব্যবহারটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর একটু আগেই বললাম যে জনসংখ্যা বৃদ্ধির প্রথম অবস্থায় কি হয় না, অর্থনৈতিকটা উন্নয়নটা কিন্তু শুরু হয়, তাই বলছে অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। তো এমন একটা লেভেল, ধরো এই লেভেলটার কথা ভাবো, এটা হচ্ছে এমন একটা জায়গা যে জায়গাতে দেখো জনসংখ্যা কিন্তু খুব বেশিও যায়নি আর সম্পদ উৎপাদন একদম সর্বস্ব বা নিঃশেষ হয়েও যায়নি। তো এই যে একটা পিক পয়েন্ট, এই পিক পয়েন্টটাই হচ্ছে কাম্য জনসংখ্যা। যে পজিশনে কি হয় বলতো, জনসংখ্যা বৃদ্ধি আর সম্পদ উৎপাদন, এই দুটোর মধ্যে কি একটা ব্যালেন্স থাকে, অর্থাৎ যতটা প্রাকৃতিক সম্পদ আছে ঠিক ততটাই জনসংখ্যা আছে যাদেরকে সঠিকভাবে বা পরিপূর্ণভাবে বিকাশ ঘটাতে সক্ষম হবে বা অর্থনৈতিক বৃদ্ধি ঘটাতে সক্ষম হবে। তখন এই পজিশনটাকে আমরা কি বলবো, কাম্য জনসংখ্যা বলবো। অর্থাৎ জনসংখ্যা আর প্রাকৃতিক সম্পদের মধ্যে যখন একটা ব্যালেন্স থাকে তখন সেটাকে আমরা বলবো কাম্য জনসংখ্যা। ওকে, তো এই কাম্য জনসংখ্যাটাই মানে কি সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সঠিক অবস্থা হওয়া উচিত, তাই কি না? এরপরে কি হয় দেখো, যদি আরো ডান দিকে যায় জনসংখ্যা কি হবে, আস্তে আস্তে আরো বাড়বে। তো এইখান থেকে ধরো জনসংখ্যা যখন আরো বেড়ে গেল তখন প্রাকৃতিক সম্পদের পরিমাণটা কি হবে, জনসংখ্যার সাপেক্ষে প্রাকৃতিক সম্পদটা কম হবে বা প্রাকৃতিক সম্পদের সাপেক্ষে জনসংখ্যার পরিমাণটা বেড়ে গেল। তো যখনই এই সিচুয়েশনটা তৈরি হবে তখনই কিন্তু অর্থনৈতিক উন্নয়নটা আবার ব্যাহত হতে শুরু করবে, ঠিক আছে। তাই বলছে অর্থনৈতিক উন্নয়নটা কি হবে, তখন হ্রাস হবে। ওকে, হ্রাস হবে মানে এখানে জনাকীর্ণতা পরিস্থিতি তৈরি হবে, জনসংখ্যা বেশি, তাকে ভরণ পোষণ করার জন্য সম্পদের পরিমাণটা কি হবে, কম হবে। তো জনসংখ্যাটা যখন আরো বাড়বে অর্থনৈতিক উন্নয়নটা কি হবে, দেখো আরো হ্রাস পাবে। জনসংখ্যা যখন আরো বাড়বে অর্থনৈতিক উন্নয়নটা কি হবে, আরো হ্রাস পাবে। ওকে, তাহলে এই যে রিলেশনটা দেখানো হলো, একদিকে সম্পদ, একদিকে জনসংখ্যা, তার সাথে সাথে কি লিঙ্ক আছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আছে, তার সাথে সাথে কি লিঙ্ক আছে না, কাম্য জনসংখ্যাও কিন্তু এর সাথে যুক্ত আছে। ওকে, আচ্ছা এরপর দেখো কি বলছে, জনসংখ্যা বৃদ্ধি এবং ধারণযোগ্য উন্নয়ন একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। প্রথম থেকে সেটা আমরা প্রমাণ করে দেখছি, একদম ইন্টারলিঙ্কিং আছে, নিবিড়ভাবে যুক্ত আছে। নিয়ন্ত্রিত জনসংখ্যা যেমন উন্নয়নের সহায়ক, তেমনি অনিয়ন্ত্রিত জনসংখ্যা কিন্তু উন্নয়নের পথে প্রধান অন্তরায়।
তাহলে নিয়ন্ত্রিত জনসংখ্যা উন্নয়নকে সহায়ক করে বা সাহায্য করে, ত্বরান্বিত করে, আর অনিয়ন্ত্রিত জনসংখ্যা করে উন্নয়নকে কিন্তু ব্যাহত করে বা মন্থর করে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জনসংখ্যা নিশ্চিত করতে এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে এবং সম্পদের পরিমিত ব্যবহার করতে কিন্তু এই জনসংখ্যা নিয়ন্ত্রণটা একান্তভাবে প্রয়োজন। ওকে, অর্থাৎ জনসংখ্যা কিন্তু নিয়ন্ত্রণ করা ভীষণ প্রয়োজন। তাহা ছাড়া সাস্টেইনেবল ডেভেলপমেন্টের যে গোলগুলো ছিল সেই গোলগুলোকে কিন্তু অ্যাচিভ করা সম্ভব নয়। ওকে।